পাশ্চাত্যে চতুর্থ তরঙ্গের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছিল 2017 সালে মিটু আন্দোলনের মাধ্যমে। 2012 সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ইন্টারনেটের মাধ্যমে যেভাবে মানুষ সংগঠিত হয়েছিল তা দক্ষিণ এশিয়ায় নারীর নিরাপত্তা নিয়ে এক নতুন জাগরণ তৈরি করে। প্রযুক্তির এই যুগে আমরা সবাই এখন কোনো না কোনোভাবে ইন্টারনেটে যুক্ত। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি সাধারণ হ্যাশট্যাগ কিভাবে পুরো পৃথিবীর চিন্তা বদলে দিতে পারে? গত এক দশকে আমরা দেখেছি কিভাবে ল্যাপটপ বা স্মার্টফোনের স্ক্রিন থেকে শুরু হওয়া প্রতিবাদ রাজপথ কাঁপিয়ে দিচ্ছে। নারীবাদের ইতিহাস আমাদের ভোটাধিকার বা আইনি সমতার কথা শুনিয়েছে, কিন্তু 2010 সালের পর থেকে ডিজিটাল প্রযুক্তির হাত ধরে যে নতুন বিপ্লব শুরু হয়েছে তাকে বলা হয় চতুর্থ তরঙ্গ নারীবাদ বা ফোর্থ ওয়েভ ফেমিনিজম। আজকের পর্বে আমরা জানব ইন্টারনেটের এই যুগে নারীবাদের নতুন রূপ সম্পর্কে। চতুর্থ তরঙ্গের মূল হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক, এক্স, টুইটার বা ইনস্টাগ্রাম এখন শুধু ছবি দেওয়ার জায়গা নয়, বরং এটি নারীদের কণ্ঠস্বরকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দেওয়ার শক্তিশালী মাধ্যম। আগে অনেক নারী সামাজিক লজ্জা বা ভয়ের কারণে নির্যাতনের কথা বলতে পারতেন না, কিন্তু ডিজিটাল যুগে তারা বুঝতে পেরেছেন যে তারা একা নন। এই তরঙ্গের প্রধান লক্ষ্য হলো যৌন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, বডি শেমিং এবং অনলাইন বুলিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। পাশ্চাত্যে চতুর্থ তরঙ্গের সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটেছিল 2017 সালে মিটু আন্দোলনের মাধ্যমে। অধিকার কর্মী তারানা বার্কের শুরু হওয়া এই হ্যাশট্যাগটি যখন ভাইরাল হলো, তখন সারা বিশ্বে লক্ষ লক্ষ নারী তাদের সঙ্গে হওয়া যৌন হয়রানির অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন। এর ফলে বিনোদন জগৎ থেকে শুরু করে বড় বড় কর্পোরেট হাউস সবখানে নারীর নিরাপত্তা নিয়ে নতুন আইন ও নীতি তৈরি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চিমামান্দা এনগোজি, আদিচি বা এমা ওয়াটসনের মতন ব্যক্তিত্বরা এই সময় নারীবাদের সংজ্ঞাকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলেন। প্রাচ্যের দেশগুলোতেও এর প্রভাব ছিল চোখে পড়ার মতো। 2012 সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ইন্টারনেটের মাধ্যমে যেভাবে মানুষ সংগঠিত হয়েছিল তা দক্ষিণ এশিয়ায় নারীর নিরাপত্তা নিয়ে এক নতুন জাগরণ তৈরি করে। আবার দক্ষিণ কোরিয়ায় নারীরা তাদের ওপর চাপিয়ে দেওয়া সৌন্দর্যের কঠোর মানদণ্ডের বিরুদ্ধে স্কেপ দ্য কর্সেট আন্দোলন শুরু করেন। জাপানেও কর্মক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে নারীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সোচ্চার হয়েছেন। অর্থাৎ এটি আর কেবল পশ্চিমা কোনো ধারণা নয়, এটি এখন বৈশ্বিক সংহতির নাম। বাংলাদেশেও চতুর্থ তরঙ্গ এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের প্রভাব অত্যন্ত স্পষ্ট। বর্তমান সময়ে প্রযুক্তির সহায়তায় এদেশের নারীরা শুধু সচেতন হচ্ছেন না, বরং অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন। আজ আমরা দেখি হাজার হাজার নারী অনলাইনে উদ্যোক্তা হিসেবে ই-কমার্স ব্যবসা পরিচালনা করছেন। ফ্রিল্যান্সিং বা তথ্য প্রযুক্তি খাতেও নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। শিক্ষাক্ষেত্রেও এদেশে বৈপ্লবিক পরিবর্তন, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে মেয়েদের অংশগ্রহণ এখন ঈর্ষণীয়। সোশ্যাল মিডিয়ার কারণে এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত জনমত তৈরি হয়। সাইবার বুলিং বা পারিবারিক সহিংসতার বিরুদ্ধে এখন তরুণ প্রজন্মের নারীরা অনেক বেশি সোচ্চার। সুলতানা কামাল, শিরিন হক, খুশি কবির বা মালেকা বানুর মতো নেত্রীরা বাংলাদেশের নারী অধিকার ও সামাজিক ন্যায় বিচারের এই লড়াইকে কয়েক দশক ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা বর্তমানে ডিজিটাল যুগে আরও বেগবান হয়েছে। তবে ডিজিটাল যুগে কিছু নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। সাইবার হ্যারাসমেন্ট বা অনলাইনে নারীদের হেয় প্রতিপন্ন করার প্রবণতা বেড়েছে। আবার চতুর্থ তরঙ্গ আমাদের শিখিয়েছে কিভাবে প্রযুক্তির মাধ্যমে এই অন্ধকারকে দূর করতে হয়। দিন শেষে চতুর্থ তরঙ্গ নারীবাদ আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, পৃথিবীর যে কোনো প্রান্তের একজন নারীর ওপর অন্যায় হলে সেই প্রতিবাদের ভাষা আজ অন্য প্রান্তের মানুষের কাছেও পৌঁছে যায়। এটি আর কেবল একটি সামাজিক আন্দোলন নয়, এটি ডিজিটাল যুগের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক অবিরাম সংগ্রাম। নারীবাদী আন্দোলনের এই দীর্ঘ পথ চলা আমাদের দেখিয়েছে যে অধিকার কেউ কাউকে দেয় না, তা আদায় করে নিতে হয়। আগামী পর্বগুলোতে আমরা নারীবাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এবং এর বিভিন্ন তাত্ত্বিক আলোচনা নিয়ে কথা বলবো। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।